আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন আমাদের প্রাণ প্রিয় ভাই ও বোনেরা? প্রাণ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আর কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। স্যার, আমি এখান থেকে দেখতেছি। কে কোথায় থেকে দেখতেছেন ভাই, একটু শেয়ার সব জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, কে কোথায় থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। স্যার, আমি এখান থেকে দেখতেছি। স্যার, আমি এখান থেকে দেখতেছি। আপনি কোথায় থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। আপনি কোথায় থেকে আমাদেরকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন। আপনি কোথায় থেকে আমাদেরকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, ক্লাস হয়েছে। বলেন যে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি কোথায় থেকে আমাদেরকে দেখতেছেন কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোনরা। কোথায় থেকে দেখতেছেন? নেট নাই নাকি ভাই? আপনাদের জন্য আমি একটা কথা বলেছিলাম দিনাজপুর থেকে আপনারা একটা কথা বলেছিলাম প্রিয় ভাই বোন, সবাই বলেন তো। আজকে আমরা 5টি শেয়ারের বিনিময়ে যে বাংলা পেড কোর্সের ক্লাস আমরা করছি কিনা দেখছেন? এই যে বাংলা পেড কোর্সের ক্লাস আমরা কিন্তু করছি, ঠিক আছে? এই যে আপনার কমেন্টে দেখেন, ঠিক আছে? আজকে পাঁচটা শেয়ারের বিনিময়ে যে আমরা পাঁচটা শেয়ারের বিনিময়ে যে আমরা বাংলা কোর্স চালু করেছিলাম। এই দেখেন, পাঁচটা শেয়ারের বিনিময়ে দেখুন, 999 টাকার কোর্স 5টি শেয়ারের দিয়ে সৈয়দ স্যার ওয়াদা রেখেছেন, ঠিক আছে? দেখছেন, এই যে মুন্নি তালুকদার আপু 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে ওয়াদা রেখেছে। তার মানে যারাই 5টি করে শেয়ার দিছিল সবাই কিন্তু আজকে লেকচার ওয়ান করে ফেলছে। দুপুর 2টা কিন্তু ক্লাসে করেছিলাম। প্রায় 700 জন ভাই বোন ছিল। দুপুর 2টা ক্লাসটি করেছিলাম। প্রায় 700 জন ভাই বোন কিন্তু ছিল। এই যে 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে সোহেল স্যার ওয়াদা রেখেছেন, ঠিক আছে? দেখেন, এই যে 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে সোহেল ওয়াদা, তার মানে হচ্ছে আজকে আমরা প্রায় 700 জন ভাই বোনকে, হ্যাঁ, পেড কোর্সে আমরা জায়গা দিয়েছি যারা 5টা শেয়ার করছিল। 700 জন ভাই বোনকে পেড কোর্সে আমরা ক্লাস করাইছি যারা 7টা শেয়ার করেছেন। সুতরাং দেখেন, এই যে মিথ্যা কথা কিন্তু বলি না, দেখছেন? 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে সোহেল স্যার ওয়াদা রেখেছেন। এই দেখেন, 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে সোহেল স্যার ওয়াদা রেখেছেন। তার মানে হচ্ছে যারাই 5টা শেয়ার দিছে সবাই কিন্তু 999 কোর্সে জয়েন হতে পারছে। আজকে লেকচার ওয়ান করাইছি, আগামীকাল দুপুর 2টা লেকচার টু করাবো। সুতরাং যারাই 5টা করে শেয়ার দিয়েছেন সবাই কিন্তু ক্লাসে করতে পারবেন। দেখছেন, এই যে আরিফুল ইসলাম, মুন্নি তালুকদার, খোরশেদ, 5টা শেয়ার দিলে কিন্তু আপনি 999 টাকার কোর্সটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। দেখছেন, এই যে পটিয়া তাহের মিগরু, খোরশেদ আলম, স্বপ্নের জুই দণ্ডি, সুমন আহমেদ, সোহাগ গাজী, 999 টাকার এই যে কোর্স, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা? 5টা শেয়ার দিলে কিন্তু এই যে পটিয়া তাহের ফার্ম, ঠিক আছে? পটিয়া তাহের ফার্ম, এই দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, স্বপ্নের জুই দণ্ডি 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে, এই যে মিজান বসু সৎ, একটু বলেন তো কারা কারা আজকে ক্লাস করছেন একটু আমাকে কমেন্টে জানান। স্যার, আজকে আমরা ক্লাস করছি, আমি যা বলতেছি, আমি কোর্সটা আপনাদেরকে ফ্রিতে করাইছি কিনা, কথা সত্য নাকি মিথ্যা সবাই একটু কমেন্টে লিখেন। স্যার, সত্য কিনা মিথ্যা, কথা সত্য নাকি মিথ্যা একটু বলেন। কথা সত্য নাকি মিথ্যা বলেন তো। আমি 999 টাকার কোর্স মোটামুটি প্রায় 700 জন ভাই বোনকে ফ্রিতে দিছি কিনা। আগামীকাল লেকচার টু হবে, একটু আপনারা বলেন 999 টাকার কোর্স আপনাদেরকে ফ্রিতে আমি দিছি কিনা। সজল বাড়ি ভাই একটু বলেন, বলেন যে আমি ওয়াদা রাখছি কিনা। স্যার, দিনের ক্লাসটা দেখতে পারি নাই, এই যে, হ্যাঁ, সজল বাড়ি ভাই একটু বলে দেন। এই যে দেখছেন, 999 টাকার কোর্স 5টি শেয়ার দিয়ে সোহেল স্যার ওয়াদা রেখেছেন। তার মানে সবাই 5টা শেয়ার দিয়ে আপনারা কিন্তু 999 টাকার কোর্সটা পেয়ে যাচ্ছেন। 1 টাকাও দেওয়া লাগবে না। কেন আপনার শেয়ার দিবেন না আমাকে বলেন? 5টা শেয়ার আপনি কেন দিবেন না? এই যে সত্যি দেখছেন,
সবাই বলছে সত্য। আপনি কমেন্ট গুলো দেখেন, আপনি 5টা শেয়ার দিলেই আর 999 টাকার কোর্সটা আপনি পাচ্ছেন, কথা কিন্তু সত্য। সবাই বলছে কথা সত্য, ঠিক আছে? তাহলে আপনি কেন শেয়ার দিবেন না? তাহলে আপনি কেন শেয়ার দিবেন না আমাকে বলেন, ঠিক আছে? এই সুযোগ কিন্তু কেউ পাবেন না, ঠিক আছে? সবাই বলছেন কথা সত্য, সবাই বলছেন কথা সত্য। শেয়ার মাত্র কত কমালো? এই দেখছেন, এই যে আজকে 2টা করাইছি, কত দেখছেন? এই যে, জি স্যার আজকে ক্লাস 2টায় প্রায় 1 ঘন্টা 30 মিনিট মিনিট করাইছি, ঠিক আছে? সুতরাং কেন আপনারা হচ্ছে মানে বিশ্বাস করবেন না আমাকে সেটা বলেন, ঠিক আছে? সুতরাং এমন সুযোগ কিন্তু কেউ মিস করবেন না, এমন সুযোগ কেউ মিস করবে না, ঠিক আছে? এমন সুযোগ কেউ মিস করবেন না। ধন্যবাদ সত্য স্যার, ইউসুফ ভাই। শাহেদ স্যার শুরু করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও ক্লাসে। তো যারা শেয়ার করেছেন, শেয়ার করেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ক্লাসে ফিরি। আজকে এমন কিছু টপিক পড়াবো, মানে এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব ব্যাখ্যা সহ, যেগুলা বিগত বছরগুলোতে বারবার এসেছে। জাস্ট এই প্রশ্নগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আজকের টপিক থেকে আপনাকে টপিকই পড়তে হবে না, জাস্ট এই কয়টা এমসিকিউ পড়লেই কমপ্লিট হয়ে যাবে। চলেন আমরা আহ দেখি। আমাদের আজকে প্রথম প্রথম 1 নাম্বার যে এমসিকিউটা আছে বা প্রশ্নটা আছে, সবাই একটু দেখে নেন, অ্যান্সার করা শুরু করেন। জাতিসংঘে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখেন, 24তম বিসিএস পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, এবারও আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা উত্তর দেন, সবাই উত্তর দিবেন। তার মানে দেখেন, যে প্রশ্নগুলো বারবার আসছে তাই পড়াবো, তার মানে কি এগুলো আবার আসবে? সবাই একটু অ্যান্সার দেন, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, দেখেন, যদি আপনারা কিভাবে লিখবেন, লিখবেন 1-এর ক, 1-এর খ, এইভাবে অ্যান্সার দিবেন। 1-এর গ অথবা 1-এর ঘ, এইভাবে অ্যান্সার দেন, তাহলে প্রশ্ন বুঝতে সুবিধা হবে। কার অ্যান্সার সঠিক হচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন। আজকের যে কয়টা প্রশ্ন রাখছি, যদি সবাই অ্যান্সার দিতে পারেন সবগুলা, তাহলে আপনার এই টপিক কমপ্লিট। কমপক্ষে 2 নাম্বার কমন পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই অ্যান্সার দেন, দেখি সবার অ্যান্সার দেখবো। সবার আগে অ্যান্সার দিয়েছেন হচ্ছে ইমরান হোসাইন। ইমরান হাসান, আহ, ইমরান অ্যান্সার দিয়েছেন বি। হ্যাঁ, বাকিরা সবাই অ্যান্সার দিবেন। এমডি সবুজ, অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন অ্যান্সার দেন, প্রশ্ন অ্যান্সার দেন, আমরা ব্যাখ্যা সহ সকল প্রশ্নগুলো সমাধান করব। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন। সজল বারোই অ্যান্সার দিয়েছেন খ। সজল বারোই অ্যান্সার দিয়েছেন। আবিবুর রহমান অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন। শুভ মোহন দত্ত অ্যান্সার দিয়েছেন। দীপ্তি অ্যান্সার দিয়েছেন। রফিকুল ইসলাম অ্যান্সার করেছেন। সবাই অ্যান্সার করেছেন খ, সবাই অ্যান্সার করতেছেন খ। আচ্ছা দেখেন, সবাই যেহেতু অ্যান্সার করতেছেন খ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। 1945 সালে 24 অক্টোবর 51টি স্বাধীন দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আর এই প্রতিষ্ঠা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে 1945 সালে 24 অক্টোবর 51টি দেশ মিলে, কয়টি দেশ? 51টি স্বাধীন দেশ মিলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় যুদ্ধ পরবর্তী সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? দেখেন, 37তম বিসিএস পরীক্ষা আসছে, এনএসআই 2021 সালে আসছে। তার মানে এই প্রশ্নগুলা বারবার আসে। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, আপনারা অ্যান্সার করবেন, আপনারা অ্যান্সার করবেন। অ্যান্সার কিভাবে করবেন? 2-এর ক, 2-এর খ, 2-এর গ, হ্যাঁ 2-এর ঘ, এইভাবে অ্যান্সার করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনি কোন পরীক্ষার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, সবাই কমেন্ট করেন, সবাই সবাই অ্যান্সার দিবেন। আর কে আব্দুল্লাহ অ্যান্সার করেছেন খ। রাজেশ ব্রহ্মচর্য অ্যান্সার করেছেন খ। মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন 2-এর খ। হ্যাঁ, তাসলিমা খাতুন অ্যান্সার করেছেন 1-এর খ। ইমরান হোসাইন 51টি স্বাধীন দেশ নিয়ে, ধন্যবাদ। হ্যাঁ, শুভ মোহন দত্ত অ্যান্সার করেছেন হচ্ছে 1-এর খ। ইমরান হোসাইন হাসান অ্যান্সার করেছেন 1-এর খ। নিপা আক্তার অ্যান্সার করেছেন। হ্যাঁ, দুলালী খান অ্যান্সার করেছেন। তাহলে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? তার মানে জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় তখন তার সদস্য সংখ্যা ছিল হচ্ছে 51টি। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা ক হবে, খ হবে, গ নাকি ঘ? বলেন। 190টি, 192টি, 193টি
নাকি 195টি? দেখি সবার আগে অ্যান্সার কে দিতে পারেন। সবাই অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ সবাই অ্যান্সার দিবেন, সবাই যারাই আছেন সবাই অ্যান্সার দিবেন। দুলালী খান অ্যান্সার দিয়েছেন, এমজেড রহমান অ্যান্সার করেছেন, উষা খাতুন অ্যান্সার করেছেন, এমডি বিদ্যান অ্যান্সার করেছেন, তৌহিদা বুলবুল অ্যান্সার করেছেন। এবার দেখেন সবাই যেহেতু অ্যান্সার গ দিয়েছেন, তাহলে জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সর্বশেষ 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 সদস্য কে? সর্বশেষ সদস্য কে? এটা কোনো অপশন নাই, নো অপশন। দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। এটার অ্যান্সার যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো যে জাতিসংঘের উপর আপনার একটা ভালো প্রস্তুতি আছে। সবাই অ্যান্সার দিবেন, হ্যাঁ। আর কে সুজন, হ্যাঁ আর কে সুজন, মনিরুল কাদের, হ্যাঁ এমএসটি মুন্নি আক্তার, আনিকা রায়, এমডি সবুজ। প্রশ্ন আসার আগে উত্তর দেওয়া শুরু করেছেন, কিভাবে কিভাবে অ্যান্সার শুরু করেছে ওরাই জানে। ইমরান হাসান ইমরান সঠিক অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ। শামীমা খাতুন অ্যান্সার সঠিক দিয়েছেন। তাহলে সর্বশেষ রাষ্ট্র হচ্ছে 2011 সালে দক্ষিণ সুদান। তাহলে মনে রাখবেন, এখান থেকে যে বিষয়গুলো মনে রাখবেন সেটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি, বর্তমান জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি, সর্বশেষ 2011 সালে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে। চলেন নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নগুলো সহজ মনে হতে পারে, কিন্তু দেখেন 10তম বিসিএস আসছে, তারপর প্রাথমিক নিয়োগ পরীক্ষা আসছে 2022 সালে, মানে সাম্প্রতিক বছরগুলোতেও কিন্তু এই প্রশ্নগুলা আসতেছে। সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার কিভাবে দিবেন? না, প্রশ্ন নাম্বার লিখবেন 3-এর ক, 3-এর খ, 3-এর গ, এইভাবে 3-এর ঘ, এইভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। মোস্তাফিজুর রহমান সবার আগে অ্যান্সার করেছেন 3-এর খ, হ্যাঁ 3-এর খ অ্যান্সার করেছেন। সবুজ ভাই অ্যান্সার করেছেন, মাস্টার তামজিদ হাসান অ্যান্সার করেছেন, হ্যাঁ শামীমা খাতুন অ্যান্সার করেছেন, এমডি মানিক অ্যান্সার করেছেন 3-এর গ। হ্যাঁ মাশাআল্লাহ সবাই কম বেশি সঠিক অ্যান্সার দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন। দেখেন এই প্রশ্নগুলা যা পড়াচ্ছি এগুলো 19তম নিবন্ধনে, এখান থেকে কমপক্ষে 2-3টা প্রশ্ন পাবেন। প্রাইমারি পরীক্ষার আগে মানে সর্বশেষ যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা থেকে কিন্তু 2 নম্বর কমন আসছিল, ঠিক আছে? ঠিক এমন একটা টপিক আজকে আমরা আলোচনা করতেছি, এই টপিক থেকেও আপনারা 19তম নিবন্ধনে প্রশ্ন পাবেন। তাহলে অ্যান্সার কি হবে? ক হবে জেনেভা, খ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি নাকি লন্ডন? হ্যাঁ আমি উত্তর বলবো না, আপনারা বলবেন, আপনারা সবাই উত্তর বলবেন। হ্যাঁ আর আপনি এভাবে অ্যান্সার দিতে দিতে এই প্রশ্নগুলো আপনার ব্রেনে সেট হয়ে যাবে, এগুলো আপনার আর পড়তে হবে না। আপনি যে এখানে লিখতেছেন, এই লেখা মানেই আপনার ব্রেনে সেটা সেট হয়ে যাচ্ছে। তো যেহেতু জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আপনারা অ্যান্সার দিবেন। শুধু আমি এটা বলে দিই যে জাতিসংঘের সদর দপ্তর যিনি স্থাপন করেছিলেন তিনি হচ্ছে ডব্লিউ হ্যারিস। মনে রাখবেন ডব্লিউ হ্যারিসন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরের প্রতিষ্ঠাতা। এখন আপনারা বলেন যে এই জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? হ্যাঁ আর কে সবুজ, উষা খাতুন সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ মাস্টার তামজিদ হাসান অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দিবেন, আমি কোনো উত্তর দিব না, ঠিক আছে? আমি উত্তর দিব না, উত্তর আপনারা দিবেন। শুধু রিলেটেড টপিক গুলো আমি বলে দিব। জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠা করেছিল ডব্লিউ হ্যারিসন। কোথায় প্রতিষ্ঠা করেছিল এটা আপনাদের বলতে হবে, হ্যাঁ। এমজেড রহমান, আর কে সুজন, উষা খাতুন, কথা সাহা, সবাই অ্যান্সার দিবেন। যারা আছেন সবার অ্যান্সার করতে হবে, অ্যান্সার করলেই এটা আপনার ব্রেনে সেট হয়ে যাবে, ঠিক আছে? এই টপিকগুলো আর আপনাকে পড়তে হবে না, কিন্তু আপনাকে কি করতে হবে? অ্যান্সার দিতে হবে, লিখতে হবে। চলেন নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কতটি? বিসিএস 32তম বিসিএস 11তম নিবন্ধন। দেখেন নিবন্ধন পরীক্ষা আসছে, 11তম নিবন্ধন পরীক্ষা আসছে, 32তম বিসিএস পরীক্ষা আসছে। স্থায়ী সদস্য 5টি, 10টি, 15টি নাকি 6টি? স্থায়ী সদস্য মানে জাতিসংঘের স্থায়ী সদস্য, এরা কখনো পরিবর্তন হবে না। এমন সদস্য রাষ্ট্র আছে কয়টি বলেন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 32তম বিসিএস পরীক্ষা আসছে,
13তম নিবন্ধনে আসছে। তার মানে এগুলো একাধিক পরীক্ষায় যেহেতু রিপিট হয়, নিবন্ধন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন 100% থাকবে। 100% লিখে রাখেন যে জাতিসংঘ থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। তাহলে কয়টা হয়? গুণে বলেন, কয়টা হয় আপনারা গুণে বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স আর হচ্ছে চীন। বলেন কয়টা হয়? এরপরেও যদি না বলতে পারেন তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, সবাই সবাই অ্যান্সার দিবেন। প্রিয় ভাই বোনেরা, সবাই অ্যান্সার দিবেন। মাহমুদা আক্তার পলি অ্যান্সার করেছেন, মাইমুনা জুথে অ্যান্সার করেছেন, জাকিয়া জান্নাত মনি অ্যান্সার করেছেন। হ্যাঁ, মাস্টার তামজিদ অ্যান্সার করেছেন। এমডি এমডি শাহাবুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। রাশিয়া, চীন, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি। সেগুলা কি? সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা যদি পারেন তাহলে বুঝবো যে জাতিসংঘের উপর আপনার স্টাডি করা আছে। এই প্রশ্নের অ্যান্সার যদি আপনি পারেন, বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? 13তম বিসিএস পরীক্ষা আসছে। অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? দেখি কে অ্যান্সার দিতে পারেন। পঞ্চাং সূচি, বিজয় লক্ষ্মী পণ্ডিত। দেখি কে অ্যান্সার দিতে পারেন। আমি অ্যান্সার দিব না। দেখেন, যদি আপনারা এখানে অ্যান্সার দিতে পারেন তাহলে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার গুলো পরীক্ষার হলেও পারবেন। কারণ এই যে আপনি এখানে লিখতেছেন তার মানে এটা আপনার ব্রেনে সেট হয়ে যাচ্ছে। আপনি যখন পরীক্ষায় প্রশ্নটা পড়ার সাথে ব্রেন থেকে আপনাকে সিগন্যাল দিবে যে অ্যান্সার এটাই হবে। ঠিক আছে? আর যদি না লেখেন তাহলে এগুলো কখনো মনে থাকবে না। আপনি যদি এখানে না লিখেন তাহলে কখনো মনে থাকবে না। মোস্তাফিজুর রহমান 5-এর গ অ্যান্সার দিয়েছেন। এমডি তাহের আহমদ অ্যান্সার দিয়েছেন 5-এর সি। এমজেড রহমান অ্যান্সার দিয়েছেন 5-এর খ। এখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। চলেন আমরা একটু দেখে নিই। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন হচ্ছে ভারতের। কার? কোন দেশের? ভারতের। ওনার নাম হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। মনে রাখবেন, বিজয় লক্ষ্মী পণ্ডিত। 1953 সালে 8ম অধিবেশনে, 1953 সাল, 1953 সালে 8ম অধিবেশনে, 8ম অধিবেশনে এই বিজয় লক্ষ্মী পণ্ডিত, ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত সভাপতিত্বের দায়িত্ব পালন করেন এবং তিনি হচ্ছে প্রথম নারী সভাপতি ছিলেন জাতিসংঘের। মনে রাখবেন, এটা কত সালে? 1953 সালে। কততম অধিবেশনে? 8ম অধিবেশনে। বিজয় লক্ষ্মী পণ্ডিতের দেশ কোনটি? ভারত। কোন দেশের? ভারতের। মনে রাখবেন। চলেন নেক্সট প্রশ্নটা দেখি। এইগুলা যদি আপনারা পারেন আর এগুলো যদি আপনারা লেখেন, বিলিভ ইট অর নট, এগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? জাতিসংঘে ভেটো ক্ষমতার অর্থ কি? দেখেন 12তম বিসিএস পরীক্ষা আসছে। আমি একমত, আমি এটা মানি না, আলোচনা নাই, নাকি স্থগিত? জাতিসংঘের ভেটো ক্ষমতা অর্থ কি? ভেটো জিনিসটা কি এক কথায়? দেখেন, এই যে 12তম বিসিএস আসছে, 50তম বিসিএস আসছে। হ্যাঁ, এই যে রিসেন্ট যে পরীক্ষা হলো এর প্রিলি পরীক্ষা আসছে। ভেটো শব্দের অর্থ কি বলেন? জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য আছে, এই ভেটো ক্ষমতা দেওয়ার অধিকার শুধুমাত্র তাদের আছে। এই 5টি সদস্যের মধ্য থেকে ভেটো ক্ষমতা রয়েছে। তো এই ভেটো বলতে আসলে কি বোঝায় আপনারা অ্যান্সার দিবেন, আমি কোনো অ্যান্সার দিতে পারবো না। ঠিক আছে? আর অবশ্যই প্রশ্নের নাম্বার লিখে অ্যান্সার দিবেন। 6-এর খ, 6-এর খ, 6-এর গ, 6-এর ঘ, এইভাবে অ্যান্সার দিবেন। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন, সবাই। দেখেন, মনে রাখবেন এখানে পারা মানে পরীক্ষার হলে আপনি পারবেন। হ্যাঁ, আর কে সুজন। হ্যাঁ ভাইয়া, ওটা বিজয় লক্ষ্মী হবে, বিজয় লক্ষ্মী পণ্ডিত হবে। আমি এটা মানি না।
আচ্ছা, এমডি জাফর অ্যান্সার করেছেন আমি এটা মানি না। আপনি না মানলেই হবে নাকি? আপনি না মানলে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি এটা মানি না, এটা কোনো কথা হলো? বলেন। জাতিসংঘের ভেটো, ভেটো অর্থ কি? মানে এই একটা প্রশ্ন করলাম, আপনি যদি অ্যান্সার দেন আমি এটা মানি না, এটা হবে? আপনার মানতে হবে। অ্যান্সার দেন সবাই। লাবণী আক্তার অ্যান্সার দিয়েছেন খ, আমি এটা মানি না। এরকম করতেছেন কেন আপনারা? আপনারা যদি না মানেন তাহলে কি হবে? আপনারা না মানা মানেই তো ভেটো দেওয়া। ভেটো মানেই হচ্ছে না ভোট, এক কথায় ভেটো মানে না ভোট। আমি এটা মানি না। এই ভেটো ক্ষমতা আছে স্থায়ী যে 5টি সদস্য আছে, এই 5টি সদস্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখেন, জাতিসংঘ আন্তর্জাতিক আদালত আইসিজে কোথায় অবস্থিত? 35তম বিসিএস আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। যে আপনারা নিবন্ধন পরীক্ষা দিবেন না, দেখেন নিবন্ধন পরীক্ষায় 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। তার মানে রিসেন্ট ঘটে যাওয়া, মাত্র 2 বছর আগে ঘটে যাওয়া নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা আসছে যে আন্তর্জাতিক আদালত আইসিজে কোথায় অবস্থিত? বলেন। প্যারিসে অবস্থিত, রোমে অবস্থিত, হেগ অবস্থিত, নাকি ভিয়েনায় অবস্থিত? এই প্রশ্নের আনসারটা আমার বিশ্বাস কেউ পারবে না। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন। নাসির উদ্দিন আহমেদ ভাই, আপনার এটা মানতেই হবে। মাইমুনা জিদনি, আপনার এটা মানতে হবে। মুন্নি আক্তার, আপনারও মানতে হবে। উষা খাতুন, কেন মানবেন না আপনারা? সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার করবেন। নাপা আক্তার, নাপা না নিপা আক্তার। আর কে সুজন ভাই অ্যান্সার দিয়েছেন হেগ নেদারল্যান্ড। সরকার নজরুল ইসলাম অ্যান্সার করেছেন রোম ইটালি। হ্যাঁ, লাবলু খান ভাই অ্যান্সার করেছেন হচ্ছে হেগ নেদারল্যান্ড। হেগ নেদারল্যান্ড, হেগ নেদারল্যান্ড, ঘটনা কি? আচ্ছা, তাহলে অ্যান্সার দিবেন হচ্ছে এরকম 7-এর ক 7-এর খ এইভাবে লিখবেন। এখানে রোম টোম এগুলো লেখার দরকার নেই। 7-এর ক 7-এর খ 7-এর গ 7-এর ঘ এইভাবে অ্যান্সার দিবেন। তাহলে মনে রাখবেন, আন্তর্জাতিক আদালত আইসিজে এর সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ড, এবং এর স্থায়ী বিচারপতি হচ্ছে 15 জন। এর বিচারপতি কতজন? 15 জন। তাহলে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। এটা সদর দপ্তর অবস্থিত কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেগ, নাকি? হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন চলেন। কোশ্চেন নাম্বার 8, অ্যান্সার দিবেন হচ্ছে না প্রশ্ন নাম্বার লিখে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 29তম বিসিএস, 18তম নিবন্ধন। 18তম নিবন্ধন মানে কি বলেন তো? সর্বশেষ যে নিবন্ধনটা হয়েছে, এই নিবন্ধন পরীক্ষায় আসছে যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি। এখানে ভাষার একটা ঝামেলা আছে, দাপ্তরিক ভাষা কয়টি সেটা আপনাকে বলতে হবে। অপশন ক, খ, গ, নাকি ঘ? বলেন, 5টি, 6টি, 4টি, নাকি 8টি? এই অ্যান্সারটা দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারেন। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? স্যার, যুদ্ধ লাগার ফলে জিকে পড়া আরো বাড়লো। হ্যাঁ, যুদ্ধ লাগার পরে জিকে পড়া আরো বাড়লো, ঠিক আছে। রফিকুল ভাই আনসার করেছেন 8-এর ক। তারপর হানজালা আনসার করেছেন, কাউসার বিন আজিজুল ভাই আনসার করেছেন, সুমন সুমন আনসার করেছেন। হ্যাঁ, লাবলু ভাই আনসার করেছেন, কথা শাহ আনসার করেছেন, মেয়াদ কত, আদালত সব হেগ। হ্যাঁ, আচ্ছা, শুভ ভাই আনসার করেছেন, পরেশ চন্দ্র আনসার করেছেন, দুলালী খান আনসার করেছেন, মোস্তাফিজুর রহমান আনসার করেছেন, সেতু সরকার আনসার করেছেন। তাহলে মনে রাখবেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবি। ইংরেজি, ফার্সি, চীনা, স্প্যানিশ এবং আরবি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। নেক্সট কোশ্চেন দেখেন, 38তম বিসিএস প্রাথমিক পরীক্ষা নিয়োগ হচ্ছে 2023-এ আসছে। জাতিসংঘের 9তম মহাসচিব আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক ছিলেন? জাতিসংঘের 9তম মহাসচিব উনি কোন দেশের নাগরিক ছিলেন বলেন। এবং এই কথাটা বলে দিই, তিনি ছিলেন ওই দেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ওই দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। এবার বলেন কোন দেশ? ব্রাজিল, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, নাকি ঘানা? আমরা সবাই জানি যে ঘানা হচ্ছে কফি আনানের দেশ। এবার বলেন, ঘানা হচ্ছে কফি আনানের দেশ, কিন্তু 9তম যিনি মহাসচিব ছিলেন আন্তোনিও গুতেরেস, উনার দেশ কোনটি? হ্যাঁ, সবাই বলবেন উনার দেশ কোনটি?
আপনারা সবাই অ্যান্সার দিবেন, আপনারা সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, সবাই অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এভাবে অ্যান্সার দিবেন। 9 এর ক, 9 এর খ, এই যে 9 এর ক, 9 এর খ, 9 এর গ, নাকি 9 এর ঘ, এইভাবে অ্যান্সারটা লিখবেন। ঠিক আছে, ওই নাম লেখার দরকার নেই, এভাবে অ্যান্সার লিখলে ভালো হবে। হ্যাঁ, এভাবে লিখবেন, তাহলে কি হবে, আপনার ব্রেনে সেট হয়ে যাবে। হ্যাঁ, সবাই যে অ্যান্সার দিচ্ছে, সবাই দিতে হবে। যারা এখন আছেন হাতটা ব্যবহার করেন, ব্রেনে চলে যাবে। ঠিক আছে, এগুলো আর আপনার পড়তে হবে না। টোটাল জাতিসংঘের ভিতরে থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলো আপনাদেরকে পড়াই দিচ্ছি, এর বাইরে আপনাদের আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, জাতিসংঘ থেকে। তাহলে আমি আবার বলে দিই যে জাতিসংঘের 9তম মহাসচিব আন্তোনিও গুতেরেস, তিনি যে দেশের নাগরিক ছিলেন, তিনি ওখানকার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। 17 সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাহলে আন্তোনিও গুতেরেস হচ্ছে পর্তুগালের নাগরিক এবং তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? দেখেন 16তম বিসিএস আসছে, 10তম নিবন্ধনে আসছে, এমন হয় এটা এই যে 19তম নিবন্ধনেও এটা আসতে পারে। বলেন 135তম, 136তম, 137তম, নাকি 134তম? অ্যান্সার দেন, এটার অ্যান্সার সবার দিতে হবে। আর সবাই অ্যান্সার দিবেন, কিন্তু শুধু এটুকু মাথায় রাখবেন, 1947 সালে 1947 সালে 17ই সেপ্টেম্বর 17ই সেপ্টেম্বর সদস্য পদ লাভ করে, সদস্য পদ লাভ করে। তার মানে বাংলাদেশ 1947 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে। এখন কততম সদস্য ছিল সেটা আপনারা বলবেন। আমি কিন্তু বলে দিচ্ছি যে 1947 সালে 17ই সেপ্টেম্বর সদস্য পদ লাভ করে, তখন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে? সবাই একটু অ্যান্সার দিবেন। এটা দেখেন 16তম বিসিএস আসছে, 10তম নিবন্ধন পরীক্ষা আসছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10, 8 এর অ্যান্সার দেখতেছি কি আমি, তাই না? ও, এই যে আসছে, রিফ্রেশ দিয়ে আসছে। মুবাশশির হোসাইন মুয়াজ ভাই অ্যান্সার দিয়েছেন 8 এর খ, 10 এর খ, 10 এর খ। আবু তাহের ভাই অ্যান্সার দিয়েছেন, উষা খাতুন অ্যান্সার করেছেন, এমএসটি খাদিজা খাতুন, রেবেকা সুলতান অ্যান্সার করেছেন 10 এর খ। দেখেন যারা বারবার কমেন্ট করতেছে তারাই শুধু কমেন্ট করতেছে, অথচ দেখেন আপনারা কতজন ক্লাস করতেছেন। শুধু কমেন্টটা করলে কি হবে, এটা আপনার ব্রেনে সেট হয়ে যাবে। আমরা চাই যে ক্লাসটা করে যাতে আপনি উপকৃত হন। এভাবে শুধু ফোনটা এভাবে ধরে রাখলেই কিন্তু যে আপনার মুখস্থ হয়ে যাবে এমনটা না, আপনাকে পার্টিসিপেট করতে হবে, আপনাকে লিখতে হবে, লিখলে কিন্তু আপনার মনে থাকবে। ওকে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য পদ লাভ করে 1947 সালে 17ই সেপ্টেম্বরে। ওকে, নেক্সট কোশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 26তম বিসিএস 15তম নিবন্ধন, 26তম বিসিএস 15তম নিবন্ধন। তার মানে আজকে যে প্রশ্নগুলো রাখছি এই প্রশ্নগুলো একাধিকবার আসছে, এখানে আরো ছিল, বুঝছেন, এখানে প্রাইমারি হেডমাস্টার ছিল, প্রাইমারিতে ছিল, কিন্তু সেইগুলো আর আমি দেইনি। আর নিবন্ধনের প্রশ্ন 90% রিপিটেড আছে, বিগত বছরের প্রশ্নগুলা বিসিএস নিবন্ধন যদি আপনি প্রিভিয়াস সব প্রশ্ন কমপ্লিট করে ফেলতে পারেন, তো মোটামুটি ধরে নেন আপনি 90% কমন পেয়ে যাবেন। তবে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না প্রিভিয়াস। দেখেন সব প্রিভিয়াস, এই যে 26তম বিসিএস আসছে, 15তম নিবন্ধনে আসছে। বলেন ইউনেস্কো সদর দপ্তর কোথায়? লন্ডন, জেনেভা, প্যারিস, নাকি রোম? সবাই অ্যান্সার দিবেন, আমি কোনো অ্যান্সার দিতে পারবো না। মাহিয়া মনি, হ্যাঁ। পরেশ চন্দ্র ভাই, হ্যাঁ, প্যারিস। হাবিব সুর ভাই অ্যান্সার করেছেন স্বপ্নের সন্ধি। ইনসাফ মিয়া অ্যান্সার করেছেন, মুস্তাফিজুর রহমান ভাই, এমডি জুয়েল মিয়া 1947 সালে 17ই সেপ্টেম্বর, ধন্যবাদ। লাবলু খান ভাই অ্যান্সার করেছেন জেনেভা। হ্যাঁ, 10 এর খ সবাই অ্যান্সার দিবেন। 10 নাম্বার থাকে আছে, 11 নম্বর, তাই না? ভুলে চলে গেছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইমরান হাসান ভাই 11 সি লিখেছেন, পীযূষ কান্তি ভাই লিখেছেন 11 খ, সজল বাড়ি অ্যান্সার করেছেন 11 গ। হ্যাঁ, তাহলে দেখি সবাই বলবেন অ্যান্সার কত। কোশ্চেন নাম্বার 11, বিজ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং উন্নয়নের কাজ করে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর কাজ হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং কোন দেশের কোন প্রত্নতত্ত্ব স্থান বা কোনো কিছু স্বীকৃতি প্রদান করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটার নাম হচ্ছে ইউনেস্কো, সেটার নাম ইউনেস্কো, মনে রাখবেন।
ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। কোথায়? ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে, মনে রাখবেন। ওকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? 21তম BCS, 17তম নিবন্ধন। দেখেন সব প্রশ্ন রিসেন্ট প্রশ্ন। দেখছেন 17তম নিবন্ধন মানে কয় বছর আগে? 3 বছর আগে। 18তম নিবন্ধন মানে গতবারই আসছে। সুতরাং সব রিসেন্ট প্রশ্ন আপনাদেরকে আজকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ভিয়েনা, জেনেভা নাকি লন্ডন? প্রশ্ন নাম্বার লিখে অ্যান্সার দিবেন। প্রশ্ন নাম্বার 12 ক, 12 খ এভাবে লিখবেন, ঠিক আছে? এই WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন। প্রতিষ্ঠিত, তার মানে এই প্রশ্নটার সাথে রিলেটেড টপিকটা যদি আপনি মনে রাখতে পারেন, গত বছর এটা আসছে, হয়তো এই বছর এটা আসবে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আপনাদের কাজ। ঠিক আছে, হ্যাঁ। জাকিয়া জান্নাত মনি, পরেশ চন্দ্র ভাই আনসার দিয়েছেন, সবুজ ভাই আনসার দিয়েছেন, মিতু খাতুন আনসার করেছেন, হ্যাঁ। সজল বারোই আনসার করেছেন। সজল বারোই আমাদের নিয়মিত স্টুডেন্ট, সবসময়ের জন্য পার্টিসিপেট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেগে থাকেন, চাকরি হবে। ছেড়ে দিবেন, মারা খাবেন। কি মারা খাবেন এটা আপনারা বুঝেন। পেইন নিতে হবে, পেইন ছাড়া গেইন হবে না, ঠিক আছে? আপনি গেইন করতে চাচ্ছেন, পেইন নিবেন না, এটা কি হয়? এটা মানে এটা আপনি অদ্ভুত গ্রহে চলে যান। এই দেশে হবে না। এই দেশে কিছু করতে চাইলে আপনাকে পেইন নিতে হবে, প্রচুর পরিমাণে পেইন নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এমডি কামাল ভাই আনসার করেছেন 12 গ। ইমরান ভাই আনসার করেছেন, পীযুষ কান্তি আনসার করেছেন, খলিলুর রহমান ভাই আনসার করেছেন, এমডি জুয়েল মে আনসার করেছেন, দুলালী খান আনসার করেছেন। সবাই সঠিক আনসার দিচ্ছেন। WHO, হ্যাঁ। আর পিডিএফ, এই যে পিডিএফটা ব্যাখ্যা সহ পিডিএফ ক্লাস শেষে 100% এই পেজেই পোস্ট করে দিব, কথা দিলাম। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আজকের ক্লাসের ব্যাখ্যা সহ পিডিএফ শুধু তারাই পাবে যারা ক্লাস করবে। যারা ক্লাস করবে তারাই পাবে আজকের ক্লাসের ব্যাখ্যা সহ পিডিএফ। হ্যাঁ, ব্যাখ্যা সহ পিডিএফ পেয়ে যাবেন। চলেন তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নিরাপত্তা পরিষদ মোট সদস্য সংখ্যা কতটি? 18তম BCS, প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2023। তার মানে এই 2 বছর আগের প্রশ্ন, ঠিক আছে? তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি? 5টি, 10টি, 15টি, 20টি? এই প্রশ্নটা কিন্তু সবার পারা উচিত, কারণ এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। নিরাপত্তা পরিষদের, হ্যাঁ, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা, এখানে দেখেন, ভালো করে দেখেন, মোট সদস্য বলছে, নট স্থায়ী সদস্য। মোট সদস্য, স্থায়ী সদস্য কিন্তু আলাদা। তো সবাই এটার অ্যান্সার দিবেন, এটার কোনো অ্যান্সার আমি বলে দিব না, ঠিক আছে? হ্যাঁ, সবাই এটার অ্যান্সার দিবেন। তবে এটুকু বলে রাখি যে এই নিরাপত্তা পরিষদের যে সদস্যগুলো আছে, এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা বলা হচ্ছে। নিরাপত্তা পরিষদে 2 ধরনের সদস্য সংখ্যা থাকে, এক হচ্ছে স্থায়ী সদস্য, আর হচ্ছে অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য যারা নির্বাচিত হয় তারা 2 বছরের জন্য এই নিরাপত্তা পরিষদে 2 বছরের জন্য সদস্য পদ লাভ করে, এবং এক দেশ একবার সদস্য পদ লাভ করলে আর সুযোগ পাবে না, সবগুলা দেশ ঘুরে রোলিং আকারে আসবে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দিবেন, এটার কোনো অ্যান্সার আমি বলবো না। কোশ্চেন নাম্বার 13, এমডি জাফর ভাই অ্যান্সার করেছেন, হাবিব সুর অ্যান্সার করেছেন, জাকিয়া জান্নাত অ্যান্সার করেছেন, হ্যাঁ, রাবেয়া খাতুন অ্যান্সার করেছেন, পীযুষ কান্তি ভাই, লাবণী আক্তার, সেতু সরকার, সবুজ মাহমুদ ভাই, সারোয়ার মোর্শেদ ভাই অ্যান্সার করেছেন, মাহমুদ আক্তার, শামিমা খাতুন, জাকিয়া জান্নাত, হ্যাঁ, জাকিয়া জান্নাত। তো এখানে দেখেন জাতিসংঘের সদস্য হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী সদস্য হচ্ছে 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। এই অস্থায়ী সদস্য যারা থাকে এরা 2 বছরের জন্য নিযুক্ত হয়, 2 বছরের জন্য নিযুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম, সেটা হচ্ছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে স্থায়ী সদস্য আর হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য হচ্ছে 5টি, যার কোনো পরিবর্তন হয় না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এগুলো হচ্ছে স্থায়ী সদস্য। আর বাকি যে 10টি সদস্য থাকে এরা হচ্ছে অস্থায়ী সদস্য। এই অস্থায়ী সদস্যগুলা 2 বছরের জন্য নিয়োগ হয়। 2 বছর পর এরা আবার রোলিং আকারে যদি কখনো সুযোগ হয় তখন আবার আসতে পারবে। ঠিক আছে? ওকে প্রিয় ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অ্যান্সার দিবেন, অ্যান্সার দিলে এটা ব্রেনে গেঁথে যাবে। আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন এইগুলো আপনাকে পড়তে হবে না, জাস্ট প্রশ্ন দেখলে মাথায় চলে আসবে। কারণ কি? কারণ ওই যে আপনি লিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি লিখেছিলেন এটা মনে থাকবে। মাশাল্লাহ জুয়েল মিয়া, হ্যাঁ। জাকিয়া জান্নাত মনি, আমি বলবো না, আপনি তো ভেটো দিচ্ছেন তাই না? জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী মূল সদস্য রাষ্ট্র কতটি? জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী মূল সদস্য রাষ্ট্র কতটি? 37তম বিসিএস 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। 50টি, 51টি, 52টি নাকি 55টি? এটা কিন্তু পারা উচিত, কারণ এটা আগেই আমরা পড়ছি, তবে একটু ভিন্নভাবে পড়েছিলাম। এই প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু কোনোভাবেই বলবো না। কোশ্চেন নাম্বার 14, সবাই অ্যান্সার দেন। সব ভাইয়েরা বোনেরা সবাই অ্যান্সার দিবেন। যারা এখন লাইভে আছেন প্রত্যেকটা ভাই বোন অ্যান্সার দিবেন ইনশাল্লাহ। এই প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে যে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আনুষঙ্গিক, এগুলা থেকে প্রশ্ন আপনারা কমন পাবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। দেখেন, জাতিসংঘ সনদের স্বাক্ষর করা হয়েছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। সান ফ্রান্সিসকো সম্মেলনে। এই সম্মেলনে 50টি রাষ্ট্র স্বাক্ষর করে। কয়টি রাষ্ট্র স্বাক্ষর করে? 50টি রাষ্ট্র স্বাক্ষর করে। কিন্তু পোল্যান্ড এই পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করে। তাহলে মোট কয়টি? এখানে আপনারা দেখেন, জাতিসংঘের সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল। 50টি রাষ্ট্র, তাহলে এখানে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ 50টি হওয়ার কথা, কিন্তু পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করেছিল, তাই কয়টি হবে? 51টি অ্যান্সার হবে। ঠিক আছে, মনে রাখবেন এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল বা হয়ে আসে। লাবলু খান ভাই, 50টি দেশ স্বাক্ষর করেছিল, কিন্তু পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করেছিল। এই সম্মেলনে স্বাক্ষর করেছিল 50টি রাষ্ট্র। এই সম্মেলনে ছিল না হচ্ছে পোল্যান্ড, পরবর্তীতে পোল্যান্ড স্বাক্ষর করে, যার কারণে অ্যান্সার হবে হচ্ছে 51টি। বিশ্ব খাদ্য সংস্থা ফাও এর সদর দপ্তর কোথায়? 18তম বিসিএস 13তম নিবন্ধন। 18তম বিসিএস 13তম নিবন্ধন। দেখছেন, নিবন্ধন পরীক্ষায় সব কিন্তু বিসিএস এর রিপিটেড প্রশ্ন। নিবন্ধন পরীক্ষায় সবই বিসিএস এর রিপিটেড প্রশ্ন। 10ম থেকে 50তম বিসিএস এর সমস্ত প্রশ্ন ভাজা ভাজা করে ফেলেন, 90% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই অ্যান্সার দেন। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন, মাথায় গেঁথে যাবে, এটা সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, লাবলু খান ভাই অ্যান্সার দিয়েছেন রোম। মিতু খান অ্যান্সার করেছেন প্যারিস। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন তো। মাহমুদুল হাসান ভাই অ্যান্সার করেছেন রোম। হ্যাঁ, মোহাম্মদ বিলাল হোসেন, অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার দিয়েছেন। নীরব মন, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন রোম। তানিয়া তাসনিম অ্যান্সার করেছেন রোম। তাহলে এটা হচ্ছে মূলত ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য এবং কৃষি নিরাপত্তা। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলা হয়েছে। ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য মূলত এই সংস্থাটি গড়ে উঠেছিল। এটার সদর দপ্তর হচ্ছে রোমে। এটার পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখেন, 29তম বিসিএস 10তম নিবন্ধন। 29তম বিসিএস 10তম নিবন্ধন। জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে? ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি নাকি ইউএনসিএইচআর? দেখেন, যারা কমেন্ট করতেছেন তারা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে অ্যান্সার দিতে পারবেন। যারা কমেন্ট করতেছেন না তারা পারবেন না, কারণ এগুলো আপনার মনে থাকবে না। এটাই সিস্টেম। আপনি যারা কমেন্ট করবেন পরীক্ষার হলে গেলে মনে পড়বে, আপনি কমেন্ট করবেন না, শুধু শুধু এগুলা মনে পড়বে না। তো একটু কমেন্ট করলে কি হবে, আপনার যদি উপকার হয় তাহলে কেন কমেন্ট করবেন না?
আপনার এইগুলা কমেন্ট করে যদি পড়া হয়ে যায় তাহলে কেন আপনি করবেন না বলেন তো? হ্যাঁ, জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে বলেন? জাতিসংঘের কোন সংস্থাটি, দেখেন আমি এটুকু বলে দিই, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, দেখেন তো এখান থেকে কোনটা মিলে? ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস, তাহলে অ্যান্সার কি হবে? ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, এটা হচ্ছে শিশুদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে। ওকে, নেক্সট প্রশ্ন, এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? 37তম বিসিএস 18তম নিবন্ধন। দেখেন 18তম নিবন্ধন মানে কি, আপনারা কততম নিবন্ধন দিবেন? 19তম নিবন্ধন। আর 18তম নিবন্ধন মানে গত বছর যে নিবন্ধনটা হয়েছে সেইটা। তো এই পরীক্ষাগুলা বারবার প্রশ্নগুলো রিপিট হয়। এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? অ্যান্সার ক হবে, খ, গ নাকি ঘ হবে? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, এভাবে অ্যান্সার করবেন, 17র ক, 17র খ, 17র গ, 17র ঘ, এভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এই এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত এর মেয়াদ। এর লক্ষ্যমাত্রা মানে এই সময়ের মধ্যে বা এই মেয়াদের মধ্যে এই কয়টি লক্ষ্যমাত্রা অর্জন করা হচ্ছে এই এসডিজির লক্ষ্য। বলেন তো এটা কত হবে? হ্যাঁ, 12টি, 15টি, 17টি নাকি 20টি? প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দিবেন। আফরিন সুলতান অ্যান্সার করেছেন 17টি। 4 নম্বরে বলা হয়েছে শিক্ষা নিয়ে। হ্যাঁ, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, অসংখ্য ধন্যবাদ। রেবেকা সুলতানা 17টি, ফারজানা মিম, মোহাম্মদ বিলাল হোসেন ভাই, খাদিজা আক্তার, পরেশ চন্দ্র, রাজেশ ব্রহ্মচার্য, হ্যাঁ, রহমান, সোহানা পারভিন, সবুজ ভাই, সারোয়ার মোর্শেদ ভাই, ইমরান হাসান ভাই, এমডি আবু তালেব ভাই, ওবায়দুল মিয়া, স্বপ্নের সন্ধি, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করতেছেন। কারণ এটা বলে রাখি যে এটা আপনার মনে থাকবে, আপনি যখন পরীক্ষা হলে যাবেন এই প্রশ্নগুলো কমন পাবেন এবং আপনি লিখতে পারবেন। তাহলে মনে রাখবেন যে এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। কয়টি? এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এর মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030, 2016 থেকে 2030। নেক্সট, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর 10তম বিসিএস 16তম নিবন্ধন পরীক্ষা আসছে ভিয়েনা, লন্ডন, জেনেভা নাকি বার্লিন? মুস্তাফিজুর রহমান ভাই, এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। শুভ মিয়া দত্ত, মোহন দত্ত 6টি শেয়ার দান করেছেন। প্রিয় ভাই বোনেরা যারা শেয়ার করেছেন তাদের জন্য আমরা কি রেখেছি? তাদের জন্য সোহেল স্যারের বাংলার উপর 70টা ক্লাস ফ্রি রেখেছি। বলেন তো 5টা শেয়ার দিয়ে 70টা বাংলা ক্লাস করবেন। 70টা বাংলা ক্লাসের কোর্স ফি হচ্ছে অনলাইনে 999 টাকা। আপনি টোটালি ফ্রি পাচ্ছেন, টোটালি ফ্রি। জাস্ট আপনি 6টা শেয়ার দিলেই। আপনাদেরকে গ্রুপের লিংক একটু পরে পেজে পোস্ট করে দিব। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? মনে রাখবেন, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে অবস্থিত, ঠিক আছে? সুইজারল্যান্ড কোথায় খুঁজে বার করেন? সুইজারল্যান্ড। বলেন, এখানে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। এখন সুইজারল্যান্ড এর মধ্যে কোনটাতে আছে বলেন? কোনটার মধ্যে সুইজারল্যান্ড আছে? ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী, লন্ডন নাকি জেনেভা নাকি বার্লিন? বলেন কি হবে? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা। পরবর্তী প্রশ্ন, 23তম বিসিএস বন অধিদপ্তর পরীক্ষা 2022 সালে আসছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এনার্জি
হুম, প্রচুর কমেন্ট করতেছে। এই কমেন্ট করতেছে বলেই তো মনে থাকবে, এগুলো আসলে কমন প্রশ্ন না, দেখছেন রিসেন্ট রিসেন্ট আসছে, 22 সালে আসছে, 23 সালে আসছে, এই যে গত বছর আসছে। যারা কমেন্ট করবেন না এগুলো তারা অ্যান্সার দিতে পারবেন না। তাহলে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখি কে অ্যান্সার দিতে পারে সবার আগে। সবার আগে কে অ্যান্সার দিবে? যে অ্যান্সার দিবে তাকে একটা চকলেট দেওয়া যাবে। কি আফরিন সুলতান অ্যান্সার করেছেন, জাকিয়া সুলতানা অ্যান্সার করেছেন, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন পারমাণবিক বা অস্ত্র ভিয়েনা। হ্যাঁ, অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানীতে অবস্থিত। অস্ট্রিয়ার রাজধানী কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। ফ্রান্স হচ্ছে প্যারিসের রাজধানী। জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী। নেক্সট, মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? 14তম BCS, 17তম নিবন্ধন, নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা নাকি ব্রাসেলস? এইগুলা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, মাস্ট পাবেন। 2-3টা প্রশ্ন পাইতে পারেন জাতিসংঘ থেকে, ঠিক আছে? জাতিসংঘ থেকে 2-3টা মিনিমাম পাইতে পারেন, ঠিক আছে? 7-8টা প্রশ্ন জাতিসংঘ থেকে আসে। আপনি যে পরীক্ষায় দেন না কেন, আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনি 10ম থেকে 20তম গ্রেড দিবেন, খাদ্য দিবেন, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দিবেন, যেখানে পরীক্ষা দেন না কেন এই জাতিসংঘ টপিকটা থেকে প্রশ্ন আপনাকে অ্যান্সার করতেই হবে। তো কোন প্রশ্নগুলো অ্যান্সার করবেন এটা কি আপনি জানেন? এই যে যেগুলো বারবার আসছে সেইগুলো অ্যান্সার করবেন। তো আপনারা লিখতেছেন না কেন? হুম, দেখেন, এই যে মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস, হিউম্যান রাইট, হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে? হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইট কাউন্সিল। তাহলে মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটস কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে জেনেভায় অবস্থিত। সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 21, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 12তম নিবন্ধন, 17তম BCS, 1919, 1945, 1946 নাকি 1920? এই প্রশ্নের আনসারটা বলেন সবাই। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই আন্তর্জাতিক শ্রম সংস্থাটা মূলত হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থাটা ভার্সাই চুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। আর আপনারা জানেন যে ভার্সাই চুক্তি কবে হয় জানেন? ভার্সাই চুক্তি কবে হয়? ভার্সাই চুক্তি কবে অনুষ্ঠিত হয়? যেদিন যেদিন বা যে সালে ভার্সাই চুক্তি অনুষ্ঠিত হয় ওই সালেই কিন্তু বা ওইটাই কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। কারণ এই ভার্সাই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থাটা এই 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 প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে কত সালে? 1920, 1919, 1945, 1946। ভার্সাই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠিত হয়। ফলে এখান থেকে দুটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ILO কত সালে প্রতিষ্ঠিত হয় আর হচ্ছে ভার্সাই চুক্তি কত সালে হয়। ভার্সাই চুক্তি কত সালে হয় এই প্রশ্নটা যদি মনে রাখতে পারেন তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় এইটাও আপনি অ্যান্সার পারবেন। তো এই দুইটা প্রশ্ন মনে রাখবেন। এই ভার্সাই চুক্তিও কিন্তু অসংখ্যবার পরীক্ষা আসতে দেখা গিয়েছে। কোশ্চেন নাম্বার লেখেন ভাই, কোশ্চেন নাম্বার লেখেন। মুস্তাফিজুর রহমান ভাই আনসার দিয়ে সঠিক আনসার দিয়েছেন। আর বাকিরা ওবায়দুর রহমান কি আনসার দিলেন ভাই? 1946। খাজিয়া খাতুন কি আনসার করেছেন? সজল বারই। হ্যাঁ, কারেন্ট গেল গা। কারেন্ট ধরে রাখেন, ঠিক আছে? মনে রাখেন, কারেন্ট ধরে রাখেন। ইমরান হাসান ভাই সঠিক আনসার করেছেন। তাহলে মনে রাখবেন ভার্সাই চুক্তি হয়েছিল 1919 সালে। ভার্সাই চুক্তি হয়েছিল 1919 সালে। জাতিসংঘের ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটাও 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ইউনিসেফ কত সালে নোবেল পুরস্কার পায়? 11তম BCS, 11তম BCS পরীক্ষা আসছে। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস। শিশু অধিকার রক্ষা করার জন্য জাতিসংঘের এই সংস্থাটি তৈরি করা হয়। সেটা কত সালে নোবেল পুরস্কার পায় এইটা একটু আপনারা অ্যান্সার দেন।
মূলত শিশুদের কল্যাণে অবদান রাখার জন্য, শিশু কল্যাণে অবদান রাখার জন্য এই সংস্থাটি নোবেল পুরস্কার পায়। সেটা কত সালে? 1960, 1965, 1970 নাকি 2001? বলেন অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার দিবেন। ভার্সাই চুক্তি 1919, শেহজাদি ইসলাম। নামটা আপনার অনেক সুন্দর। নিজামুদ্দিন খান, সুলতানা সাথী, জাকিয়া জান্নাত মনি আপু, শামীমা খাতুন, নীরব মৌন, 1965 সাল। এই সবার আগে সম্ভবত নীরব মৌন ভাই আনসার দিয়েছে 22 নম্বর প্রশ্ন। 22-এর ক, 22-এর খ, 22-এর গ, 22-এর ঘ, এইভাবে আনসার দেন। হ্যাঁ, এইভাবে আনসার দিলে কি হবে? এইভাবে আনসার দিলে ভালো হবে। এই যে 1965 সাল, 1965 সালে ইউনিসেফ ইউনিসেফ নোবেল পুরস্কার পায় শিশুদের কল্যাণে কাজ করার জন্য বা অবদান রাখার জন্য। আর ইউনিসেফটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, শিশু কল্যাণ সংস্থা জাতিসংঘের। 10তম বিসিএস সাব রেজিস্টার 2016। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, অক্টোবর মাসের প্রথম সোমবার, নাকি জানুয়ারি মাসের 1 তারিখে? এটা বলেন তো। এই প্রশ্নটা কিন্তু সবাই কম বেশি মুখস্থ রাখে, তো সবাই এটা পারা উচিত। এটা হচ্ছে মূলত জাতিসংঘের নিয়মিত বা বার্ষিক অধিবেশন। হ্যাঁ, বার্ষিক বা প্রতি বছর এই অধিবেশনটা হয়। এই অধিবেশন কত সালে, মানে কোন মাসের কোন সময় হয়? আগেও হইতো, আগে আগে এরকম হইতো, তাই না? হুম, হুম। বলেন অ্যান্সার বলেন সবাই। কোশ্চেন নাম্বার 23 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 23 নম্বর কোশ্চেন অ্যান্সার দিবেন সবাই। কোশ্চেন নাম্বার লিখে তারপর অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার লিখে সবাই অ্যান্সার দিবেন। বাহ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, মাশাআল্লাহ। এই রোজা রমজান, এই যে দেখেন যারা কমেন্ট করতেছেন, হ্যাঁ যারা কমেন্ট করতেছেন, পরবর্তীতে যারা কমেন্ট করতেছেন না তারা পরীক্ষার হলে গিয়ে কিন্তু আফসোস করবেন যে এই এই কমেন্ট করলে কিন্তু আপনার মনে থাকতো। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, যারা কষ্ট করে রাতের মধ্যে ক্লাস করতেছেন, কমেন্ট করতেছেন, ক্লাস করতেছেন, আমাদের সাথে পার্টিসিপেট করতেছেন, তাদের জন্য মন থেকে দোয়া করে দিই, আল্লাহ যেন এই 26 সালে তাকে বেকার মুক্ত জীবন দান করে, সেজন্য এই 19তম নিবন্ধনে একটা চাকরি পেয়ে যায়। সবাই কমেন্টে আমিন লেখেন, সবাই কমেন্টে আমিন লিখবেন। দেখি যারা মুসলিম আছেন সবাই আমিন লিখবেন। হ্যাঁ, সবাই আমিন লেখেন। মাহমুদা আক্তার পলি, হ্যাঁ মাহমুদা আক্তার পলি আমিন লিখেছেন, আল্লাহ কবুল করুন। তবে শুধু আমিন লিখলে হবে না, চেষ্টা করে যেতে হবে। কঠোর পরিশ্রম করলেই আল্লাহ তখন আপনাকে ফলাফল দিবে। আল্লাহ শুধু তাদেরকেই দেয় যারা চেষ্টা করে। আপনি বসে থাকলেন আমিন বলে আপনাকে দিয়ে যাবে এরকম না। আপনি আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে সাহায্য চান, তখন আল্লাহ আপনাকে দিবে। ঠিক আছে? আপনারা জানেন হয়তো যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বলল যে তার একটা উট যে মরুভূমিতে ছেড়ে দিছে। তখন তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হে আল্লাহর রাসূল, আমি কি আল্লাহর উপর ভরসা করে উটটা ছেড়ে দিতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটটা আগে দড়ি দিয়ে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তার মানে কি বুঝেন আপনারা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকেন, আল্লাহ আপনাকে দিয়ে যাবে। আগে চেষ্টা করেন, তারপর আল্লাহর উপর ভরসা করেন। ঠিক আছে? তখন আল্লাহ আপনাকে দিবে। ওকে, তাহলে মনে রাখবেন সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। প্যালেস্টাইন শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থাটির নাম কি? 38তম বিসিএস 16তম নিবন্ধন। প্যালেস্টাইন শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থাটির নাম কি? আপনারা যদি চান তাহলে সাম্প্রতিক মানে বিগত 50 থেকে 100 বছরে পৃথিবীতে ঘটে যাওয়া যে সমস্ত যুদ্ধ সংগ্রাম, প্যালেস্টাইন ইস্যু, এই সমস্তর উপরে যদি ক্লাস চান, যে রিসেন্ট ঘটনাগুলোর উপর আপনারা দুর্দান্ত তথ্যবহুল ক্লাস চান, তাহলে সবাই চাই লিখতে হবে। সবাই যদি চাই লেখেন, হ্যাঁ যদি সবাই যারা এখন লাইভে আছেন সবাই যদি চাই লেখেন,
তাহলে কথা দিচ্ছি সাম্প্রতিক ইস্যুর উপর এমন একটা তথ্যবহুল ক্লাস সাজাবো যেটা করলে কোনো বই আপনার পড়তে হবে না, ঠিক আছে? এই প্যালেস্টাইন ইস্যু, আমেরিকার ইস্যু, ইউক্রেন রাশিয়া, হ্যাঁ, এইগুলোর উপরে একটা চমৎকার তথ্যবহুল ক্লাস নিব। যদি আপনারা চান তবে কমেন্টে চাই লিখতে হবে। যদি কমেন্টে 500 চাই লেখা থাকে তাহলে এটার উপর আমি রিসার্চ করে আপনাদেরকে ডেটা তৈরি করে দিব। হ্যাঁ, আর আর মনে রাখবেন এই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো বিশেষ করে এগুলো বেশিরভাগ সাম্প্রতিক থেকে আসে। এগুলো পুরাতন প্রশ্ন থেকে, এই সিলেবাস চেঞ্জ হয়ে গেছে 2022 সালে। 2022 সাল থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, ওই পুরাতন ওল্ড প্রশ্ন এখন আর আসে না। এখন সব নিউ কোশ্চেন আছে, নিউ টপিক। বিশেষ করে এই যে 50তম বিসিএস দেখেন, ম্যাক্সিমাম কোশ্চেন পত্রিকা থেকে আসছে। কয়জন পত্রিকা থেকে পড়েন, কয়জন পত্রিকা পড়েন? যারা পত্রিকা পড়েন তারাই ভালো করতে পারছে। তার মানে এখন আর ওই সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে লাভ নাই। এখন সাম্প্রতিক ইস্যুগুলোর উপর প্রচুর পরিমাণে কি থাকতে হবে, নলেজ থাকতে হবে, দেন আপনি ভালো করতে পারবেন সাধারণ জ্ঞানে। তো যারা চাই লিখবেন তাদের জন্য এই কষ্টটা করবেন ইনশাল্লাহ। ফারুক রাজ ভাই আমাদের পুরাতন স্টুডেন্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চাই, ইনশাল্লাহ দিব। হ্যাঁ, পরের চন্দ্র দোয়া চাই মামু। হ্যাঁ মামু, দোয়া করে দিলাম। আচ্ছা, মুবাশশির ইমরান হাসান ভাই চাই, হ্যাঁ, কামাল ভাই চাই, ঘাসফড়িং চাই, শামিমা খাতুন চাই, মিতু আক্তার চাই। হ্যাঁ, ইনশাল্লাহ চাই, ইনশাল্লাহ কথা দিলাম। আপনাদের এমন একটা পিডিএফ তৈরি করে দিব যেটা পড়লে সাম্প্রতিক সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলেন আমরা, প্যালেস্টাইন শরণার্থীদের সহযোগিতার জন্য নিয়োজিত সংস্থাটির নাম কি? প্যালেস্টাইন সংস্থাদের জন্য হচ্ছে ইউএন র। এটা কি হবে অ্যান্সার? ইউএন র। ইউএন র 1949 সালে ফিলিস্তিনিদের সেবায় গঠিত হয়। ইউএন র ফিলিস্তিনিদের সেবায় এই সংস্থাটি গঠিত হয় 1949 সালে। কোশ্চেন নাম্বার 25, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 31তম বিসিএস 15তম নিবন্ধন পরীক্ষা আসছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জেনেভা নাকি লন্ডন? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। এই যে মনে রাখবেন, আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল নাকি এটা? হ্যাঁ, আইএমএফ হচ্ছে 1945 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, এটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন? ক্লাসকো, হ্যাঁ পাইছি। 25 নাম্বার, শেহজাদ ইসলাম অ্যান্সার করেছেন গ, জেনেভা অ্যান্সার করেছেন, লাবণী আক্তার অ্যান্সার করেছেন খ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি এটা, নাজিম উদ্দিন ভাই অ্যান্সার করেছেন খ, দুলালী খাতুন অ্যান্সার করেছেন, আব্দুল আজিজ ভাই অ্যান্সার করেছেন, এটার অ্যান্সার হচ্ছে ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের কোন সংস্থাটি শান্তির সংস্কৃতি, জাতিসংঘের কোন সংস্থাটি শান্তির সংস্কৃতি কালচার অফ পেস ঘোষণাটি প্রচার করে? 38তম বিসিএস 13তম নিবন্ধন, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি নাকি ইউএনসিএইচআর? কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26, এখানে একটা কথা আপনাদেরকে না বললেই নয়। 1999 সালে দেখেন, জাতিসংঘের কোন সংস্থাটি শান্তির সংস্কৃতি বা কালচার অফ পেস ঘোষণাটি প্রচার করে? এই 1999 সালে এই ঘোষণাটা প্রচার করা হয়। তবে মজার বিষয় হচ্ছে এই ঘোষণাটা প্রচারের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রথম এই কালচার অফ পেস এই সংস্থাটির উদ্যোগ নিয়েছিল। হ্যাঁ, মনে রাখবেন এটা।
মানে এই প্রস্তাবটা শান্তির সংস্কৃতি বা কালচার অফ পেস, এই ধারণাটার প্রস্তাবনা করেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রস্তাবনা করেছিল, ঠিক আছে। এটা অ্যান্সার হবে হচ্ছে ইউনেস্কো। এটা আমি বলে দিলাম ইউনেস্কো। নিচের কোনটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা নয়? জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা নয় 36তম বিসিএস। বলেন নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত মানে স্বায়ত্তশাসিত নয়, এক কথায়। অ্যান্সার ক হবে, খ, গ নাকি ঘ? সবাই একটু অ্যান্সার দিবেন। এটা কিন্তু পারা উচিত, এটা দেখলেই বোঝা যায় প্রশ্নটা। ভাইয়ারা সবাই একটু অ্যান্সার দিবেন, সবাই। কি করিয়া সবাই সবাই একটু অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 87 অ্যান্সার করেছেন সি, এশিয়ান, এএসিএন, এশিয়ান নাকি? অ্যাসোসিয়েট অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েট অফ, এএসএসও সিআইএ টি, অ্যাসোসিয়েট অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। দেখেন হু হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা, ইউনেস্কো জাতিসংঘের একটি সংস্থা, ফাও জাতিসংঘের একটি সংস্থা, শুধুমাত্র এশিয়ান জাতিসংঘের সংস্থা নয়। এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েট অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলা নিয়ে এই এই সংস্থাটি গঠিত। ওকে, নেক্সট। শার্প সংস্থাটির সংক্ষিপ্ত রূপ কোনটি? শার্প সংস্থাটির সংক্ষিপ্ত রূপ কোনটি? 11তম বিশেষ পরীক্ষা আসছে। শার্প সংস্থাটির, বলেন শার্প সংস্থাটির সংক্ষিপ্ত রূপ কোনটি? শরণার্থীদের পুনর্বাসনের জন্য। শরণার্থী মানে যাদের ঘর বাড়ি নাই, যাযাবর, যেমন বেকার ভাই বোনেরা যারা আছেন, আপনারা তো এক প্রকার যাযাবর, নিজের বাড়ি নেই, নিজের ঘর নেই, নিজের বউ নেই, নিজের চাকরি নেই, যাযাবর না? তো আপনাদের জন্য এই সংস্থাটি তৈরি করা হয়েছে জাতিসংঘে, ঠিক আছে। শরণার্থীদের, তাহলে শার্প হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংক্ষিপ্ত রূপ। জাতিসংঘের পতাকা কোন রঙের জমিন দেখা যায়? হালকা সবুজ, হালকা নীল, ধবধবে সাদা নাকি সোনালী? জাতিসংঘের পতাকায় জলপাইয়ের পাতা এবং মানচিত্র দেখা যায়, জলপাইয়ের পাতা এবং মানচিত্র দেখা যায়, এবং জমি হচ্ছে নীল, হালকা নীল। এই হালকা নীল হবে, ঠিক আছে। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। পরিবেশ রক্ষায় জাতিসংঘের প্রধান সংস্থাটির নাম কি? পরিবেশ রক্ষায় জাতিসংঘের প্রধান সংস্থাটির নাম কি? তাহলে অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, গ নাকি ঘ? সবাই একটু অ্যান্সার দিবেন। পরিবেশ রক্ষায় জাতিসংঘের প্রধান সংস্থাটির নাম কি? এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ায় অবস্থিত। এর সদর দপ্তর কেনিয়ায় অবস্থিত, মনে রাখবেন। কেনিয়ার নাইরোবিতে, কেনিয়ার নাইরোবিতে অবস্থিত পরিবেশ রক্ষায় জাতিসংঘের প্রধান সংস্থাটির নাম কি? বা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন? সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এটা হবে হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এবার চলে আসছে আমাদের আইসিইউ প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের সাথে সাথে আমাদের আইসিইউ প্রোগ্রাম। এই আইসিইউ প্রোগ্রাম মানে 24 ঘন্টা আপনাকে অবজারভেশনে রাখা হবে। আমাদের দায়িত্বপ্রাপ্ত 3 থেকে 4 জন শিক্ষক কিছুক্ষণ পর পর এই গ্রুপের ভিতরে আপনাদের পড়া দিবে, পড়া নিবে। পেজ তুলে তুলে পড়া দিব, পেজের ছবি তুলে তুলে দিব, পড়বেন, পরীক্ষা দিবেন। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আপনাদেরকে একটা অবজারভেশন রাখা হবে, কি পড়বেন, কতটুকু পড়বেন, কতক্ষণ পড়বেন। এটা হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের বৈশিষ্ট্য। এই ব্যাচে আমরা এমন কিছু ভাই বোনদেরকে নিব যাদের ড্রিমই হচ্ছে একটা চাকরি, যাদের চাকরি লাগবেই, এমন কিছু ভাই বোন যারা আছেন, এমন কিছু ভাই বোন যদি থাকেন,
যে আমার চাকরি লাগবেই, তাহলে কথা দিচ্ছি আইসিইউ ব্যাচে চলে আসেন। এই আইসিইউ ব্যাচে আমাদের টার্গেট থাকবে যে কয়জন নিব এই কয়টাকে মাইরে পিটাই হইলেও তাদেরকে চাকরি পাওয়ানো। যদি আমাদের কথা না মানতে পারে প্রতিদিন ফোন করা হবে যে আপনি কেন এটা করলেন না, জবাব দিতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, দেখেন আমাদের কোর্স ফি হচ্ছে জেনারেল পার্টের জন্য 2000 টাকা, বিষয়ভিত্তিকের জন্য 2000 টাকা, মোট 4000 টাকার কোর্স ফি। 4000 টাকার কোর্স ফি। যদি লাইভ চলাকালীন সময় এই আইসিইউ ব্যাচে আসতে চান তাহলে মাত্র 750 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দেন, আপনাকে আইসিইউ ব্যাচে সুযোগ দেওয়া হবে। আইসিইউ ব্যাচ ছাড়া জেনারেল ব্যাচে ক্লাস হয়, পরীক্ষা হয়, কোনো ব্যাপার না, কিন্তু আইসিইউ ব্যাচটা 24 ঘন্টা আমাদের তত্ত্বাবধানে থাকবেন। হ্যাঁ 24 ঘন্টা একবার পড়া দিব, পড়া নিব, ক্লাস হবে, পরীক্ষা হবে, মানে আপনার সবসময় ইন্টারেক্টিভ একটা থাকবে। আপনাকে মনে হবে যে না আপনাকে পড়তে হবে পড়তে হবে, এরকম একটা ফিল আপনার মধ্যে আমরা তৈরি করে দিব এই আইসিইউ ব্যাচে, ইন্টেনসিভ কেয়ার ব্যাচে। যারা আসতে চান দেখেন 40টা কমপক্ষে বিষয়ভিত্তিক ক্লাস, বাংলা 40, ইংরেজি 40, সাধারণ জ্ঞান 40, 40টার উপরে গণিত এবং পরীক্ষা হবে। প্রিয় ভাই বোনেরা, যারা এই নিবন্ধনে 26 সালের নিবন্ধনে চাকরি পেতে চান তাদের আইসিইউ ব্যাচের বিকল্প নেই। আপনি কোথাও গেলে বিষয়ভিত্তিক পাবেন না, বিষয়ভিত্তিক যাবেন 2 পেজের একটা পিডিএফ ধরাই দিয়ে বলবে যে এটা পড়ে ফেলেন হয়ে যাবে। ওইতে যদি হইতো, দেখেন কমপক্ষে বিষয়ভিত্তিকের এক একজন ভাই বোনকে 1500 থেকে 2500 এমসিকিউ মুখস্থ করাবো আমরা। এই 1500 থেকে 2500 এমসিকিউ যদি আপনি বিষয়ভিত্তিকে মুখস্থ করে যান আর 100% আপনি কমন পাবেন। শুধুমাত্র আইসিইউ ব্যাচে এই সুযোগটা দেওয়া হবে। আইসিইউ ব্যাচটা আমরা খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেবো। যারা ভর্তি হতে চান দ্রুত 4 লেখেন, তো 4 লেখেন আর এই যে নাম্বারে টাকা পাঠান। হ্যাঁ এই যে দেখেন দেখেন অসংখ্য ভাই বোন, অসংখ্য ভাই বোন আমাদের আইসিইউ ব্যাচে টাকা পাঠাচ্ছে। হ্যাঁ 23 থেকে টাকা আসছে, 570 থেকে, 56 থেকে, 28 থেকে টাকা পাঠাচ্ছে। স্যার অ্যাড করেন, স্যার অ্যাড করেন, সবাইকে অ্যাড করেন স্যার। অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছে। হ্যাঁ দেখেন ভাই, শুধু দোয়া করলে যদি চাকরি হয়ে যেত তাহলে ওই বাংলাদেশে কোনো ফকির থাকতো না। ফকিরদের টাকা দিলে দোয়া করে না, ওই ফকির নিজের জন্য দোয়া করে বড় লোক হয়ে যেত, ঠিক আছে? তো শুধু দোয়া করলে যে চাকরি হবে এমনটি না, প্রচেষ্টা থাকতে হবে। আর প্রচেষ্টার প্রথম ধাপ হচ্ছে আপনাকে কারো না কারো তত্ত্বাবধানে যেতে হবে। আমাদের তত্ত্বাবধানে যদি আসতে চান তাহলে আমরা খুলে রাখছি আইসিইউ ব্যাচ। আমরা আমাদের তত্ত্বাবধানে যাদেরকে নিব এই আইসিইউ ব্যাচে নিব। আইসিইউ ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। শুধু লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন তাহলে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। কোনো ডিসকাউন্ট নেই, কোনো কনসেশন নেই, কারণ যা দিব 7000 টাকার বেশি আপনি এখান থেকে সার্ভিস পাবেন। হ্যাঁ 750-এর কোনো ডিসকাউন্ট হবে না, এটাই লাস্ট। এটা আইসিইউ ব্যাচের জন্য। 01963 287586 হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। 01963 287586 বিকাশ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এই নাম্বার কি করতে হবে? সেন্ড মানি। সেন্ড মানি করে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে গ্রুপে অ্যাড করে নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আইসিইউ ব্যাচ সম্পর্কে বলতে পারেন। হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে। উর্মিলা মন্ডল, রসায়ন কোর্সে ভর্তি হতে চাও? 100% রসায়নের ক্লাস হবে, রসায়নের কোর্স আছে, আপনি এই নাম্বারে ভর্তি হন। হ্যাঁ যিনি রসায়নের ক্লাস নিবে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করা, তিনি ভালো পড়ায়। 09663 287586 হচ্ছে বিকাশ নাম্বার। দ্রুত টাকা পাঠাই দেন, আইসিইউ ব্যাচে চলে আসেন, সকল সাবজেক্টের ক্লাস পাবেন এখানে, ঠিক আছে? জেনারেল তো পাবেনই, সেই সাথে বিষয়ভিত্তিক। হ্যাঁ বিকাশ না থাকলে নগদে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। এমডি মানিক ভাই, আমরা পিডিএফ দিব, পিডিএফ লেকচার শিট দিব, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লেকচার শিট, সাথে সাথে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিব। প্রতিদিনের পিডিএফ প্রতিদিন পড়ে ফেলবেন। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, একদিন পরীক্ষা হবে। 6 দিনে যা পড়াবো একদিন তার উপরে পরীক্ষা নিব, 100 নম্বরের পরীক্ষা নিব, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। নো টেনশনে থাকেন, দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন, সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ এই আইসিইউ ব্যাচের সার্ভিসটা পাবেন 24 ঘন্টা, 24 আওয়ার সার্ভিস পাবেন, 24 আওয়ার সার্ভিস পাবেন, ঠিক আছে? ব্যবসায় শিক্ষা আছে, ব্যবসায় শিক্ষা আছে, ব্যবসায় শিক্ষার ক্লাস যিনি নেই তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জব করে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেবজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। উনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করা, দুর্দান্ত ক্লাস নেই, ক্লাস করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ভাবে বোঝায়। অনেক বছর যাবত পড়াচ্ছি আমরা একসাথে, অনেক বছর যাবত পড়াচ্ছি, বাংলাদেশের
বড় বড় বাংলাদেশের সব থেকে বড় যে কোচিং গুলো আছে সেগুলো আমাদেরকে ডাকে ক্লাস নেওয়ার জন্য, কারণ আমরা একসময় সেখানে ক্লাস নিতাম। ঠিক আছে, তো নির্দ্বিধায় ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মানিক ভাই, কোনো সমস্যা নেই। হুম হুম। দেখেন শুধু লাইভ চলাকালীন, এই লাইভ চলাকালীন সময় ভর্তি হলে আপনি, হ্যাঁ লাইভ কেটে গেলে কিন্তু আপনাকে 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন আপনি 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। লাইভ চলাকালীন আপনি 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। লাইভ যদি কেটে যায় তাহলে কিন্তু আপনাকে 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আপনার কাছে এখন টাকা না থাকলে ভাইয়ের কাছ থেকে নেন, বাবার কাছ থেকে নেন, মার কাছ থেকে নেন, বোনের কাছ থেকে নেন, চাকরি পায় প্রথম মাসের বেতন দিয়ে শোধ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন বর্তমান যারা মানে পে স্কেল, যারা ঢুকবেন বর্তমান চাকরিতে তাদের স্টার্টিং হচ্ছে কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা। হ্যাঁ, কলেজে হচ্ছে 40-এর উপরে, স্কুলে 25 থেকে 30 হাজার টাকা স্টার্টিং স্যালারি, এবং নিজ এলাকায় থেকে চাকরি করবেন, এর থেকে আর মানে কত সুন্দর জীবন। হ্যাঁ, আর আমাকে দিবেন মাত্র 750 টাকা, তাই যদি এত কার্পণ্য করেন তাহলে হবে? দেখেন আপনি আপনি হাই স্কুলের শিক্ষকতা করবেন বা কলেজের শিক্ষকতা করবেন, প্রাইমারি স্কুলের আরেকটা বিয়ে করে আনবেন, দুজনই মাস্টার। কি সুন্দর জীবন, তাই না? নিজ এলাকায় থেকে বসবাস করবেন, গরু পালবেন, ছাগল পালবেন, হ্যাঁ ডিম খাবেন, দুধ খাবেন নিজের। কমপক্ষে 1.5 লাখ চাকরি হবে। এমডি ইসমাইল হোসেন ভাই, সমাজকর্ম আছে, হ্যাঁ সমাজকর্ম ক্লাস আছে ভাই, ভর্তি হয়ে যান। সমাজকর্ম খুব ভালো টিচার ক্লাস নিবে, কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, অন্য কোথাও পড়তে হবে না, কোনো সাজেশন বই টই কিচ্ছু লাগবে না, সব আমরা দিয়ে দিব। হ্যাঁ সবাই ভর্তি হন, সবাই এই যে দ্রুত টাকা পাঠান, যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট পাঠান অথবা লাস্ট ডিজিট বলেন। নাম্বারটা হচ্ছে 01963 2875 86, 0963875 86। লাইভ চলাকালীন কোর্স ফি যে লেখা আছে, লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে 750, লাইভ কেটে গেলে হচ্ছে 4,000, লাইভ কেটে গেলে ভাইয়া 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, আপনারা আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাস দেখেছেন। আর আর পেইড ব্যাচে তো কথাই নাই, একেবারে বেসিক থেকে ধীরে 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 মুখস্থ করানো হয়। আর ইন্টেনসিভ ব্যাচে তো আমরা কি করব, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে পড়া দিব, পড়া নিব, পড়া দিব, পড়া নিব। আপনাদের আর মাত্র 2 মিনিট সময় দেওয়া হবে, 2 মিনিটের মধ্যে ভর্তি হতে পারলে, আর 2 মিনিটের মধ্যে যদি ভর্তি হতে পারেন তাহলে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে ভর্তি হলে আপনি 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিটের মধ্যে ভর্তি হলে, দেখেন দেখেন আপনারা আপনারা দেখেন কত কত ভাই বোন আমাদের উপর আস্থা রেখেছে। 03 থেকে টাকা আসছে, 26 থেকে টাকা আসছে, 83 থেকে টাকা আসছে, 50 থেকে টাকা আসছে, 78 থেকে টাকা আসছে, 230 থেকে টাকা আসছে, 19 থেকে টাকা আসছে, দেখেন 88 থেকে টাকা আসছে। প্রিয় ভাই বোন দেখেন এইটুক সময়ের মধ্যে কত ভাই বোন আমাদের উপর আস্থা রেখেছে। হ্যাঁ, আমাদের উপর আস্থা রেখেছে। ইনশাল্লাহ 24 ঘন্টা সার্ভিস আপনাদেরকে দিব, কথা দিলাম। হ্যাঁ, এই রমজান মাসে আপনাদের পিছিয়ে সময় দিব, আমাদের কোনো কাজ নেই, আমরা কলেজের টিচার, কলেজে ক্লাস করাই, সারাদিন আপনাদের নিয়ে রিসার্চ করি। আমরা আপনাদেরকে যে সার্ভিসটা দিতে পারবো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান পারবে না। কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশের যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে, কয়জন টিচার কলেজের আপনাদের ক্লাস নেয়। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রতিষ্ঠানে 4 জন টিচারই হচ্ছে জব করে, এবং তার ভিতরে 2 জন হচ্ছে কলেজে জব করে সরাসরি। তার মানে কি আপনি বুঝেনি যে কলেজের টিচার রিসেন্ট জয়েন করেছে, তারা আপনাকে কতটুকু ডেডিকেটেডলি পড়াইতে পারবে। হ্যাঁ, শওকত হোসেন ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া, একটু কষ্ট করে মেসেজ দেন। হ্যাঁ শওকত ভাই এই নাম্বারে মেসেজ দেন। ইসমাইল হোসেন ভাই, হ্যাঁ আচ্ছা দেখেন যারা যারা এই যে অসংখ্য ভাই বোন আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া এখন তো টাকা নাই। হ্যাঁ, রাত হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনাদের জন্য একটা সুযোগ দিয়ে দিই, আপনাদের জন্য একটা সুযোগ দিয়ে দিই, শুধুমাত্র এই ভাই বোনদের জন্য। মেয়ে মানুষ এখন বেরোতে পারবেন না, অনেক রাত হয়ে গেছে, বিকাশে টাকা নেই বা ভাইয়ের ফোনে টাকা নেই, কিন্তু ভর্তি হওয়ার আগ্রহ আছে, এরকম ভাই বোনরা যারা আমাদেরকে মেসেজ দিয়েছেন তাদের জন্য একটা সুযোগ দিই। আগামীকাল সকাল 11টা পর্যন্ত, আগামীকাল সকাল 11টা পর্যন্ত যদি আপনি আগামীকাল সকাল 11টা পর্যন্ত যদি আপনি টাকা পাঠান তাহলে 750 টাকা অফার পাবেন, না হলে 4,000 টাকায় ভর্তি হতে হবে। এখন এটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে নাম্বারটা 09632875886, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে লিখে দিবেন যে স্যার এই মুহূর্তে টাকা পাঠাতে পারছি না, আগামীকাল 11টার মধ্যে টাকা পাঠাবো। তাহলে তাদেরকে আমরা বুকিং রাখবো, সেই ভাই বোন গুলাই শুধুমাত্র 750 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে,
কি বলেছি, যে সমস্ত ভাই বোন এই মুহূর্তে টাকা পাঠাতে পারতেছেন না, আমাদের আইসিইউ ব্যাচে ভর্তির আগ্রহ আছে, তাদের জন্য আগামীকাল সকাল 11টা পর্যন্ত সময় দিলাম। এই 11টার মধ্যে ভর্তি হওয়ার জন্য যে কাজটা করতে হবে, 01963 287586 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিবেন। ওকে প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন টাকা পাঠাইছেন, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন টাকা পাঠাইছেন। আমি দেখতেছি যে আমি একটা কথা বলি, আমি সৈয়দ স্যারের ক্লাস তো আপনারা করছেন, আপনি এখানে ভর্তি এই আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে সকাল বিকাল 1 ঘন্টা পর 24 ঘন্টা একটু পর পরই পড়া দিব পড়া নিব, পড়া দিব পড়া নিব, পড়া দিব পড়া নিব, 24 ঘন্টা কিন্তু আপনি সার্ভিসটা পাচ্ছেন। 24 ঘন্টা 750 টাকার বিনিময়ে আপনি একটা চাকরি কনফার্ম করছেন। 24 প্রতি ঘন্টায় পড়া দিব পড়া নিব, পড়া দিব পড়া নিব, এরপরে ক্লাস, কন্টিনিউয়াস পড়া ক্লাস পড়া ক্লাস পড়া ক্লাস পরীক্ষা, পড়া ক্লাস পরীক্ষা। আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন ভর্তি হয়ে গেছেন, ঠিক আছে। 2 থেকে টাকা আসছে, 3 থেকে টাকা আসছে, 4 থেকে টাকা আসছে, 7 থেকে টাকা আসছে, 8 থেকে টাকা আসছে, 2 থেকে টাকা আসছে, 3 থেকে টাকা আসছে, 4 থেকে টাকা আসছে, 8 টাকা আসছে, 9 থেকে টাকা আসছে, 5 থেকে টাকা আসছে, 8 থেকে টাকা আসছে, 6 থেকে টাকা আসছে, 4 থেকে টাকা আসছে, 7 থেকে টাকা আসছে, 8 থেকে টাকা আসছে, তারপর হচ্ছে 9 থেকে টাকা আসছে, 8 থেকে টাকা আসছে, 4 থেকে টাকা আসছে, 7 থেকে টাকা আসছে, 2 থেকে টাকা আসছে, 3 থেকে টাকা আসছে, 5 থেকে টাকা আসছে, 8 থেকে টাকা আসছে। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের উপরে বিশ্বাস রাখতেছেন, ঠিক আছে। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের উপরে বিশ্বাস রাখে, স্যার তাদের টাকার প্রবলেম আছে স্যার। 01963 287586, 01963 287586, 01963 287586। স্যার আমি মেয়ে মানুষ, টাকা নাই, রাত হয়ে গেছে, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব, এই মেসেজটা যারা দিবেন তারা কিন্তু 750 টাকা ভর্তি হতে পারবেন। আর যারা দিবেন না তারা হচ্ছে 4,000 টাকাতে ভর্তি হতে হবে। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে আপনার চাকরি কনফার্ম। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে আপনার চাকরি কনফার্ম। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে কি আপনার চাকরি কনফার্ম, ঠিক আছে। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে হচ্ছে হ্যাঁ, উর্মি মন্ডল টাকা পেয়েছি আপু। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে আপনার, স্যার বলেন টাকা পেয়েছেন কিনা। উর্মিলা মন্ডল, জি আপনার টাকা পেয়েছি। আইসিইউ ব্যাচে ভর্তি হওয়া মানে আপনার চাকরিটা, আমি বলি সকাল বিকাল সন্ধ্যা রাত 24 ঘন্টায় ঘুম ছাড়া বাকি সময়টা আপনাকে সাপোর্ট দেওয়া হবে, হেল্প করা হবে, আপনাকে পড়া দিব পড়া নিব, পড়া দিব পড়া নিব, পড়া দিব পড়া নিব, ঠিক আছে। কন্টিনিউয়াস কিন্তু এই সার্ভিসটা আপনি পাবেন, ঠিক আছে। আমরা আর 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, আর লাইফটা কেটে গেলে 4,000 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, লাইফটা কেটে গেলে 4,000 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, আর লাইফটা কেটে গেলে 4,000 টাকা। লাইফটা কেটে গেলে কি 4,000 টাকা, লাইফটা কেটে গেলে 4,000 টাকা, ঠিক আছে। লাইফটা কেটে গেলে কি 4,000 টাকা, লাইফটা কেটে গেলে 4,000 টাকা। স্যার টাকা পেয়েছেন কিনা, অবশ্যই পেয়েছি। হ্যাঁ, 29 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 59 থেকে টাকা আসছে, 60 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, তারপর হচ্ছে 97 থেকে টাকা আসছে, 48 থেকে টাকা আসছে, 88 থেকে টাকা আসছে, 95 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 73 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 46 থেকে টাকা আসছে। হ্যাঁ হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট ডান লিখেন, একটু পেমেন্ট ডান। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট, ভাই কাজ দেখেন করুন ভাই, 21 পেমেন্ট ভাই করছেন কি ভাই, কাজটা কোন ভাই। হ্যাঁ 21, আমরা কিন্তু স্যার কার টাকা দিব, হয় স্যার আমি মেয়ে মানুষ, মোবাইল টাকা নাই, রাত হয়ে গেছে, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা। ইসুফ ভাই এই লেখাটা এখানে লেখার দরকার আছে ভাই, লেখাটা আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, এই স্টাইল থাকবে, এই স্টাইল একটু লিখেন। আহ
আপনারা হচ্ছে এই নাম্বার টাকা পাঠাতে পারেন, সমস্যা নাই। এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন 016906901401401581 এই নাম্বার নক দেন স্যার। এই নাম্বারে 0690140158, স্যার আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, টাকা নাই, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা যারা দিবেন তারা হচ্ছে 750 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা মেসেজটা দিবেন না তারা 4000 টাকায় ভর্তি হতে হবে। স্যার আমার কাছে এখন টাকা নাই, রাত হয়ে গেছে, আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা যারা এই নাম্বারে দিবেন তারা কিন্তু তারা কিন্তু 750 টাকা অফারটা পাবেন। আর যারা মেসেজটা দিবেন না তারা কিন্তু 4000 টাকা ভর্তি হতে হবে। স্যার আমি মেয়ে মানুষ, টাকা নাই, রাত হয়ে গেছে, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। তারা হচ্ছে এই নাম্বারে মেসেজ দিলে কি, এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পাবেন। আর মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ না দিলে কি অফারটি পাবেন না। মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ দিলে কি অফারটি পাবেন। আর মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ দিলে অফারটি পাবেন, মেসেজ না দিলে কি অফারটি পাবেন না। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া ভালো আছি, ওই ক্লাসে আছি তো, ক্লাসে আছি আর কি। তাহলে কি 0169014015 এই নাম্বারে মেসেজ দিলে কি আপনি অফারটি পাবেন। আর মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ দিলে কি অফারটি পাবেন, মেসেজ না দিলে কি অফারটি পাবেন না। 0169014015 01069069014015 এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পাবেন 750 টাকা। 24 ঘন্টা আপনাকে সার্ভিস দেওয়া হবে। কন্টিনিউয়াস পড়া দিব, পড়া নিব, পড়া দিব, পড়া নিব, পড়া দিব আর কি। সহকারী মৌলবীতে পরীক্ষা দিবেন। মাসুম ভাই আপনি আমাকে এই নাম্বার নাও দেন। মাসুম ভাই 01690169014015 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে বলে দিচ্ছি। মাসুম ভাই 0169014015 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে বিষয়টা বলে দিচ্ছি। হ্যাঁ মাসুম ভাই 0169014015 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ইনশাল্লাহ মৌলবীতে আপনার জব হবে 100% নিশ্চিত রাখেন এটা। কারণ আমরা ওইভাবে আইসিইউ ব্যাচে আপনাদেরকে সাপোর্ট দিব, ওইভাবে আইসিইউ ব্যাচে কি আপনাদেরকে সাপোর্ট দিব, ওইভাবে আইসিইউ ব্যাচে 24 ঘন্টা আপনি সার্ভিস পাবেন। আপনার পড়া লাগবে না, আমরা পড়া দিব, পড়া নিব, পড়া দিব, পড়া নিব, পড়া দিব, পড়া নিব, ঠিক আছে। কন্টিনিউয়াস পড়া দিব, পড়া নিব। ভাই, পড়া দিব, পড়া নিব, ঠিক আছে। পড়া দিব, পড়া নিব, আপনার কোনো কাজ করতে হবে না। যাদের প্রবলেম আছে, যারা মনে হয় চাকরি পাবেন না বা আপনার মধ্যে ভয় কাজ করে, তাদের জন্য আমাদের আইসিইউ ব্যাচ 0169014015 ঠিক আছে। এই নাম্বারে হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে একটা মেসেজ দিবেন, স্যার আগামীকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাইলে কিন্তু আপনি অফারটি পেয়ে যাবেন। আর মেসেজ না দিলে তখন আপনাকে 4000 টাকাতে ভর্তি হইতে হবে। মেসেজ দিলে 750 টাকা, মেসেজ না দিলে 4000 টাকা, ঠিক আছে।